আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলীকে। পূর্ণিমা, প্রথমে একটা জিনিস বুঝতে হবে কি জানেন, যে ভারতীয় হাই কমিশনারকে ডাইকা হয়তো কিছু শোনাবে, ভারত এটার আবার পাল্টা কিছু রিয়াকশন দিবে। এইটা নিয়ে নর্মালি একটা জল ঘোলা হবে আগামী এক সপ্তাহ। এগুলো নিয়ে একটা হাও হাও কাউ থাকবেই, কারণ এমনিতে সমস্যা কম নাই। এইদিকে আপনার এই পুশব্যাক নিয়ে সমস্যা, ভারতের সাথে আমাদের বিভিন্ন সমস্যা এখন। তার উপরে জাহিদ সাহেবের এটা তো মানে আরো কিছু, ওই যে ঘিয়ের ভিতরে পানি ঢেলা দেওয়ার মতো না, সেট করে জ্বলে উঠবে। এখন এটা হবে ভারতও ভারতের জবাব দিবে। আমার মনে হয় ভারত সেম এই জবাবটা দিবে, কারণ হচ্ছে এই ঘটনার পরে ইমিগ্রেশন অফিসারকে কিন্তু ভারত একটা কাগজ লেখায় নিছে, একটা কাগজ, যে কি কারণে তুমি একে ডিপুট, এটা ডিপুট তো করে নাই, কি কারণে তাকে ইন্টারোগেশন করা হয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে, এটা একটা রিপোর্ট তৈরি করে দিতে হবে। সাথে সাথে প্রতি একজনের সাথে একজনকে করার পরে ভিসা দিতে বা ঢুকতে বা ইন্টারগ্রেশন করার পর এই রিপোর্টটা দিতে হয়। এই রিপোর্ট ভারতের কাছে আছে, সেই লোক সুন্দরভাবে লিখে দিছে যে কি কি হবে। ইন্টারন্যাশনাল আইন বা রুলে একদম সেম, মানে কোয়ালিফাইড, ওই সার্টিফিকেট দিতেই হবে আপনার। একজন দর্শক বলতেছে, ভাই পদ্মার পিলারের নিচেই মাটি উত্তোলন, খাল খননের নামে ভূমিহীন মানুষের বাড়ি ভাঙচুর, এই নিয়ে কিছু বলেন। এবং আরেকজন দর্শক বলছে যে এগুলো আড়ালের জন্য এই ডাক্তার জাহিদের ঘটনার সামনে আনা হয়েছে। কারণ আপনি দেখছেন যে সরকারপন্থী যে মানুষ, তারা আবার এটাকে বেশ যে ডাক্তার জাহিদ তিনি খুব ভাবে হ্যাডমের সাথে তিনি ভারতে না ঢুকে চলে আসছেন, এই জিনিসটা এনজয় করছে। তো এর মধ্যে কি আর কোনো কিছু আছে নাকি, কি মনে হয়? না, ডাক্তার জাহিদ যেটা করছে যে 30-40 মিনিট ওনার অপমান বোধ হয়েছেন, কারণ ওনার কাছে অপমান। এটা এটা মানে কি জানেন, যারা বিদেশ বারবার সফর করে তারা জানে কাহিনী কি। এখন আপনি আমিও সফর করি, আমরাও জানি কাহিনী কি হইতে পারে, কোথায় কি হইতে পারে। এখন জাহিদ সাহেবের কাছে ওই যে একটা কথা আছে না, যে নতুন নতুন হইলে যা হয় আর কি। হ্যাঁ, আমি একজন এত বড় মন্ত্রী উপদেষ্টা, আমারও ঢুকতে দিলা না, আমি ভারত থেকে আর যাবো না, শ্রীলঙ্কা যাব। আইসা হয়তো বলতে পারে শ্রীলঙ্কা আমাদের কিছু বলে নাই তো, কিন্তু এটা বুঝেন যে শ্রীলঙ্কাতে বাংলাদেশি কোনো পাসপোর্ট নিয়ে গেলে পোর্ট এন্ট্রি ভিসা, ওরা বাধা দিবে না। পোর্ট এন্ট্রি ভিসা শ্রীলঙ্কা করতে পারে, শ্রীলঙ্কার ইমিগ্রেশন নিয়ম আছে, ওখান থেকে ফিরতি ফ্লাইট ধরছেন। আর জাহিদ সাহেবের এটা নিয়ে এত বেশি কথা এই মুহূর্তে হইতেছে, তার একটা কারণ, সবাই সবার স্বার্থ চিন্তা করতেছে। যেমন যে আমার যে ভাই বললেন যে পদ্মার মাটি টাটি সরানো, হ্যাঁ এইটাও এক জায়গায় আসতে পারে। আবার সরকার চাইতেছে, অনেকদিন যাবত কিছু হইতেছে না তো, যে কোনো উচ্চবাচ্য নাই। জাহিদ সাহেবের মাথায় হয়তো ছিল যে ঠিক আছে, এইবার যখন আটকাইছো আমি এদের বাইরে আছে, আমি দেখাবো আমি বিশাল হেডামদারি। আর ওই যে ভারত বিদ্বেষী, ওনার তো প্রথম থেকেই ভারত বিদ্বেষী, ওগুলারে আরেকটু উস্কাইয়া দিই। এটা হইতে পারে, এগুলো সবগুলো আপনি মিলাইতে পারেন, ডট গুলা মিলাইতে পারেন, নর্মাল বিষয়। ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক অথবা প্রতিবেশী সম্পর্ক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এটি কোন দিকে রওনা দিয়েছে, সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা ডক্টর জাহিদকে দিল্লিতে ঢুকতে না দিয়ে ভারত কিন্তু তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, সংবাদ সম্মেলন এবং মিডিয়ার বদলতে জেনেছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করে ওই যে কষা জাহিদ নামে যে ব্যক্তিকে অনেকেই ব্যঙ্গ করে কষা জাহিদ বলেন, পাসপোর্ট উচ্চতার একজন ভদ্রলোক, তিনি তারেক রহমানের মন্ত্রী পরিষদে উপদেষ্টা আকারে প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে বসবাস করছেন। তো এই জাহিদ সাহেব দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে যাওয়ার পর দিল্লির লোকেরা তাকে ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন করে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন বিচার বিশ্লেষণ করার পরে ওনাকে দিল্লিতে ঢুকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাগ করে আর দিল্লিতে ঢুকেননি। কিন্তু ভাই, এই জানোয়াররা, এই জাহিদের মতো যে জানোয়ার, এই জানোয়ারগুলো বহন করে রেবিস ভাইরাস। এরা যদি কাউকে ছোবল দেয় তাহলে তাদের জলাতঙ্ক ভাইরাস হয়, জলাতঙ্ক হয়, কারণ এরা জলাতঙ্কের জীবাণু বহন করে।
একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নষ্ট করার যে বিষ, এটা তাদের চুলের গোড়ায় গোড়ায়, চোখে, মুখে, নাকে, ভাষায়, চিন্তায়, মগজে এবং দিলে। সুতরাং এই রকম রেবিজ ভাইরাসের জীবাণু বহনকারী ব্যক্তিদেরকে ভারতের মতো রাষ্ট্র সরাসরি ঢুকতে দিবে, এটা আশা করাটাই ভুল। খেয়াল করে দেখেন, এই জাহিদ 2024-এর আন্দোলনে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেছে এবং ভারত বিরোধী যে ন্যারেশন, এই ন্যারেশনে হাওয়া দিয়েছে। কথায় কথায় বলতেন, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। হালা, তুই যদি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকাই করবি, তাহলে দিল্লির পথে রওনা দিলি কোন আক্কেলে? এখন বিষয়টাকে আরো একটু গভীরভাবে দেখেন। গভীরভাবে কি, ইন্ডিয়া প্রথমে মনে করেছিল যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, প্রবাসী জীবন, গ্রেনেড হামলা মামলা, 10টা কসর মামলা, এইরকম একাধিক মামলায় তার কনভিকশন হয়েছিল। এই কনভিকশনগুলো উঠে গেল তিনি যখন এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যখন ক্ষমতায় আসলো তখন। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী হতে গিয়ে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি কিন্তু একটি মেকানিক্যাল নির্বাচন। এই নির্বাচনে জামায়াতে ইসলামের সাথে বিএনপির যে সমঝোতাটি হয়, সেই সমঝোতার মূল কথা ছিল যে কলকাতার সাথে ভারতের যে সীমান্ত, এই সীমান্ত জামায়াতের হাতে ছেড়ে দিতে হবে। এই কথাটি কিন্তু একটু টেকনিক্যালি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের সুন্দরবন থেকে ওই সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত টানা আমাদের যে সীমারেখা ভারতের সাথে, সেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 90% সিট জামায়াতে ইসলাম পেয়েছে এবং আমাদের 14 গ্রাম দিয়ে যে সীমান্ত, সেটিও জামায়াতে ইসলাম পেয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের সীমান্ত অঞ্চল জামাতকে টেকনিক্যালি দিয়ে দেওয়ার মানেটা কি? ভারত সরকার কিন্তু প্রথম দিকে সেটা একটু বুঝতে বিলম্ব করেছে, কিন্তু এখন ভারতের কাছে ইনফরমেশন চলে গেছে, ভারতের কাছে অ্যানালাইসিস চলে গেছে যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠীকে দিয়ে ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলকে যদি অশান্ত করতে হয়, তাহলে সেখানে মৌলবাদের চাষ করতে হবে। এই মৌলবাদীদের চাষবাস করে এই সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান, আফগানিস্তান এবং পৃথিবীর যত জঙ্গি আছে, মুসলিম জঙ্গি, এই জঙ্গিদেরকে এখানে আনি বসবাস করতে হবে। কেন আমি বলছি আপনারা খেয়াল করেন, আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির দখল করার আগে জোবরা নামে যে গ্রাম আছে, 2 নম্বর গেইটে যে গ্রাম আছে, আশেপাশের অঞ্চলে শিবিরের লোকেরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে ওখানে বিয়ে করত, বিয়ে করে ওখানে সংসার করত। এই সংসার করে আস্তে 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 এখানে জায়গা করে এই বিশ্ববিদ্যালয়টি তারা দখল নিয়েছিল। খেয়াল করে দেখেন, তাদের যে চিন্তা, তাদের হলো জায়গাটাকে দখল করবে পরিণয় সূত্রে, তারপরে জঙ্গিবাদ এখানে তারা প্রতিষ্ঠা করবে। এই বিশ্ববিদ্যালয়ে তারা দখল করার জন্য যে কৌশলটা অবলম্বন করেছিল, এখন আপনি ভারত সীমান্তের জায়গা দেখেন, সেখানে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিবিরের লোকদেরকে নিয়ে নিয়ে সেই সব জায়গায় বিবাহ করাচ্ছে এবং বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করাচ্ছে। তারা তাদের লোকবল বাড়াচ্ছে, আর এর জন্য অর্থায়ন করছে পাকিস্তান, ISI, এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সীমারেখার ওই পাশে যেন অশান্তি সৃষ্টি করতে পারে, এখানে যেন মৌলবাদীরা একটা দুর্গ গড়ে তুলতে পারে। আর তারেক রহমানও চিন্তা করলেন, আমরা যেহেতু বড় দল এবং দীর্ঘ কয়েকবার ক্ষমতায় ছিলাম, আমরা সেই দায়িত্বটা না নেই, আমাদের যে দোসর তাদের হাতে সেই দায়িত্বটা ছেড়ে দিই, এবং তিনি সেটাকে ফ্যাসিলিটেট করছেন। আপনি হিসাবটা একটু মিলিয়ে দেখেন, তারেক রহমান যখন 2001 থেকে 4 সালের মধ্যে ক্ষমতায়, তখন শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মতিউর রহমান নিজামীকে, শিল্প মন্ত্রণালয়ের। এই শিল্প মন্ত্রণালয় যেটি হচ্ছে CFL, অর্থাৎ কর্ণফুলী সার কারখানার যে জেঠি, এটার দায়িত্ব ছিল শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এবং পাকিস্তান থেকে জাহাজে করে যে 10টা অস্ত্র এসেছিল, এই অস্ত্রটি খালাস হয়েছিল কিন্তু এই ইউরিয়া
ফার্টিলাইজার সার কারখানা যেখানে, সেখান দিয়ে। এবং সেখান থেকে যে 10টা অস্ত্র ধরা পড়ে, এই 10টা অস্ত্র চায়না থেকে পাকিস্তানে আসে, পাকিস্তান থেকে একটি জাহাজ যোগে বাংলাদেশে আসে। তখন মতিউর রহমান নিজামী তত্ত্বাবধানে এই 10টা অস্ত্র খালাস হয় এবং দুর্ভাগ্যজনকভাবে সেই অস্ত্রটি বাংলাদেশে একটা কাউন্টার ইউনিটের মাধ্যমে জনগণের সম্মুখে চলে আসে। জনগণের সম্মুখে চলে আসার পর মানুষ বুঝলো যে বাংলাদেশটাকে জঙ্গিবাদের রুট হিসেবে ব্যবহার করার জন্য তারেক রহমান পারমিট করেছেন। তার সাথে কারা ছিল? জামাতে ইসলামী। তখন জামাতে ইসলামী তারেক রহমানের সরকারের অংশ। 17 বা 20টি বা 21টি সিট নিয়ে তখন জামাতে ইসলামী এই বিএনপির অংশ হিসেবে কাজ করছিল। 2 জন মন্ত্রী, একজন আলী হাসান যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যুদ্ধাপরাধের দায়ে, আরেকজন মতিউর রহমান নিজামী, তিনিও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো জামাতে ইসলামী তাদের অংশ না, জামাতে ইসলামকে তারা এবার সরকারের অংশ রাখে নাই, কিন্তু তারা জামাতে ইসলামকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বানিয়েছে। কিভাবে বানিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে, রাজনীতিতে থাকে, বৈধ দল হিসেবে কাজ করার সুযোগ পায়, তাহলে জিয়াউর রহমানের দল অথবা জামাতে ইসলামীর দল কারো পক্ষেই ক্ষমতায় যাওয়া সম্ভব না। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো আওয়ামী লীগের সাথে আছে। সেই জন্য টেকনিক্যালি আওয়ামী লীগকে মাইনাস করে জামাতে ইসলামীকে এই জায়গায় নিয়ে আসে এবং জামাতে ইসলামের সাথে সমঝোতা করে এই উপকূলীয় অথবা উপকূলীয় না মানে সীমান্তবর্তী অঞ্চলে জামাতে ইসলামীকে প্যাট্রোনাইজ করা হয়। খেয়াল করে এখন দেখেন, বাংলাদেশের চারপাশে ভারতের 7টি রাজ্য রয়েছে, যেটাকে 7 সিস্টার্স বলা হয়। এই যে কলকাতা মানে পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এইভাবে বাংলাদেশের সাথে লাগোয়া এই অঞ্চলগুলোতে তারা একটা বিদ্রোহ, একটা যুদ্ধ অবস্থা বাজিয়ে রাখতে চায়। কারা চায়? পাকিস্তান চায়, কারণ পাকিস্তানের সাথে ভারতের একটা শত্রুতা জন্মগত। অথচ এই পাকিস্তান থেকে বেরিয়ে আসতেই ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যার কারণে যারা এই বাংলাদেশকে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সুষ্ঠু সুন্দর একটা প্রতিবেশী সুলভ রিলেশনশিপে বিশ্বাস করে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগ যখন আসে, ভারত তখন সহযোগিতার হাত বাড়ায়, নদীতে পানি দেয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য দুয়ার খুলে দেয়, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশকে সমর্থন করে, যার ফলে বাংলাদেশ অর্থনীতিতে এবং সমাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে সফলতা অর্জন করে। আর এর বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি, যাদের জন্মই হচ্ছে পাকিস্তানি আইএসের টাকায়, যাদের জন্মই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেই কনসেপ্টটাকে ডিসপিউট করার জন্য, যে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভারতের যে সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও যে ভারতেই আশ্রয় নিয়েছিলেন, সেই জিনিসটাকে ডাকার জন্য তারা সব সময় জামাতের সাথে কোলাবোরেশন করে সবসময় মুক্তিযুদ্ধটাকে ডিফেক্ট মানে কোনো না কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে কালিমা লেপনের জন্য চেষ্টা করে এবং ইতিহাসকে মিথ্যা খাতে প্রবাহিত করে এবং এমন ইতিহাস তারা রচনা করে যেটা তারা নিজেরাও বিশ্বাস করে না। সেই রকম একটা দল দেখলো যে ভারত যেহেতু বড় দেশ, আমরা যেহেতু দেশ শাসন করব, ভারতের সাথে ওয়ার্কিং হাইপোথিসিস বা কাজ চালানো একটা প্রকল্প বজায় রাখতে যদি হয়, তাহলে এই কাজটা আমরা পদ্মার আড়ালে থেকে করব এবং পাকিস্তানি দোসরকে দিয়ে করাবো, আমরা এখানে গায়ে কাদা লাগাবো না। কিন্তু আপনি যত চেষ্টাই করেন, আপনার চেহারা ভারত চিনেছে এবং আপনি যে এই টেকনিক্যালি মেকানিক্যালি ওই তার ভারতের সীমান্ত অঞ্চলকে জামাতের হাতে তুলে দিয়েছেন চুক্তি করে, এবং সেখানে এখন যে শ্বাসবাস হচ্ছে মৌলবাদের, জঙ্গিবাদের, ভারত বিরোধিতার, সেটা কিন্তু ভারত বুঝতে পেরেছে। এই ভারতে এই বিষয়টি বুঝতে পারার পর আপনার জামাতের এই
ঘরানার যে জঙ্গিবাদ, এটার সাথে কিন্তু ডক্টর জাহিদ জড়িত। অর্থাৎ ডক্টর জাহিদ পাকিস্তানি জঙ্গি কানেকশনটিকে এই তারেক রহমানের সাথে লিয়াজু করে জামাতের কাছে খবরটা পাঠায়, এবং জামাত সেইভাবে এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদেরকে এখানে উৎপাদন এবং ক্রমবিকাশ এবং তাদেরকে লালন পালন করে ভারতের এই অঞ্চলটিতে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। ভারতও কিন্তু বসে নেই। এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে পুরো সীমান্তই তারা কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টন করে ফেলবে। শুধু তাই নয়, আপনি বলেছেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে রয়েছে। এখন এই 26 লাখের 26 জনকেও আপনি খুঁজে বাইর করতে পারেননি। এখন এই যে 26 জনকে আপনি খুঁজে না বাইর করে আপনি যে এখন দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পুশিং করা হচ্ছে, এরা কারা? ভারত কোনো হিন্দু ব্যক্তিকে পুশিং করে না। কেন করে না? কারণ তারা বলেছে হিন্দু মানুষ যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতে আশ্রয় নিতে চায় তারা সেই আশ্রয় দিবে। তাহলে কাদেরকে পুশব্যাক করছে? পুশব্যাক করছে মুসলমানদেরকে। এখন এই মুসলমানরা কি ভারতে জন্ম? এরা কি ভারতের মানুষ নাকি বাংলাদেশের মানুষ? সেটা আপনি একটি তদন্ত কমিশন করে সেটা আপনি খোঁজ করে দেখেন। এরা বাংলাদেশেরই মানুষ, ভারতে গিয়ে বিভিন্ন দীর্ঘদিন থেকে কাজকর্ম করে খায়, বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু আপনি সেটা ভুলেই গেছেন। লক্ষ লক্ষ সীমান্তের এই পারের বাঙালি ওই পারে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি করে, সেটা আপনারা জানেন না। তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, তারা বর্ডার ক্রস করে যায়। তো এখন ভারত বুঝতে পেরেছে যে এই যেহেতু জঙ্গি উৎপাদন হচ্ছে, যেহেতু তারেক রহমান এই জঙ্গিবাদী গোষ্ঠীকে তার সীমান্তটা লিজ দিয়ে দিয়েছে, এখন ভারতকে কশাস হতে হবে। কে যে সন্ত্রাসী, এই যে মৌলবাদী গোষ্ঠীর এজেন্ট, কেউ যে পাকিস্তানের এজেন্ট, সেটা তো চেহারা দেখে বোঝা যায় না। এই কশা জাহিদকে দেখা, এই নাস্তিক কশা জাহিদকে দেখে কি আপনারা কোনোদিন বুঝতে পেরেছিলেন সেও পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করবে? এই পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার কারণেই এই কশা জাহিদকে ভারত ফিরিয়ে দিয়েছে এবং তারেক রহমানকে একটি মেসেজ দিয়েছে যে তারেক সাহেব, আপনাকে গণার টাইম ভারতের নাই। ভারত অনেক উদারতা দেখিয়েছে। তারেকের মা যখন মারা যায় তখন কিন্তু ভারত শোক বার্তা দিয়েছে, ভারতের মন্ত্রী এসেছে এবং তারা একটা সুষ্ঠু সুন্দর সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ আচরণের জন্য একটি সুযোগও দিয়েছে। কিন্তু তারেক রহমান সেটি গ্রহণ করেননি, বরং তিনি উত্তর যেই সব মানুষ কট্টর মৌলবাদ, জঙ্গিবাদ, ভারত বিরোধী, তাদেরকে তার চারপাশে এনে তিনি একটি দুর্গ তৈরি করার চেষ্টা করেছেন। ভারত সেই শব্দটি বুঝতে পেরেছে, ভারত সেই বিষয়টিকে আমলে নিয়েছে। এটা সবে শুরু, শেষ আরো অনেক পরে হবে। খেয়াল করে দেখেন যে একজন প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিকে ভারতে ঢুকতে না দিয়ে ভারত তারেক রহমানের কাছে একটি সিগন্যাল পাঠালো, হয় ভালো হয়ে যাও, আর তা না হলে এটা তো শুরু, শেষের অঙ্কটা আরো কঠিন হবে। পরবর্তী পর্বে পুশব্যাকের এবং সীমান্ত প্রবলেম নিয়ে আরেকটি পর্ব করব। প্রতিমন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির জন্য দায় কার? দিল্লি ইমিগ্রেশন কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, নাকি বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনের কর্মকর্তাদের গাফিলতি এর জন্য দায়ী? তার চেয়ে বড় প্রশ্ন হলো, উপদেষ্টা নিজে কি এই ঘটনায় নিজের দায় এড়াতে পারেন? বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হলেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং ভারতীয় ভিসা ছাড়া উপদেষ্টা কেন সরকারি সফরে গেলেন সেই প্রশ্নের উত্তর মিলছে না।
কেন তিনি কয়েক বছর আগে নেওয়া সার্ক স্টিকার নিয়ে রওনা হলেন, যেখানে পাহেলগ্রাম ঘটনার পর ভারত আর সার্ক স্টিকার গ্রহণ করে না। আবার এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন সীমান্তে উত্তেজনা সহ একাধিক বিষয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বিশেষ কোনো বার্তা? প্রথমেই জেনে নেওয়া যাক, দিল্লি এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে ঠিক কি ঘটেছিল। বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 14 জুন রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক সমকাল বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা পদে থাকা জাহিদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সূত্রের বরাত দিয়ে লিখেছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকা বা ওয়াচ লিস্টে উপদেষ্টা জাহিদুর রহমানের নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। সে কারণেই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন। ওই প্রতিবেদনে বলা হয়, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে জাহিদুর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল, যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হয় উপদেষ্টা তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার প্রস্তুতি নেন। একটি সূত্র বলছে, ভারতের সমালোচনার কারণে বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল দেশটিতে নিষিদ্ধ। ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি ভারতে দেখা যায় না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। আজ ভারত থেকে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলে ঢোকার চেষ্টা করলে এই বার্তা এসেছে। এখানে লেখা আছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি একটি আদেশের কারণে এই কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে না। বিনিউজ 24 এর খবরে বলা হয়েছে, দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা 11:30টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। ঘটনাটি ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। ঘটনার বিশ্লেষণে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন করেন, এই ঘটনার দায় কার? প্রথমত দেখার বিষয়, ডক্টর জাহিদুর রহমান কোনো ব্যক্তিগত সফরে নয়, বরং রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর সিনিয়র প্রতিনিধিদের কমিটির 28তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে 15 থেকে 16 জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ডক্টর জাহেদ। IOR হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের 23টি সদস্য রাষ্ট্র এবং 11টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত একটি অত্যন্ত প্রভাবশালী বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো। বাংলাদেশ এই ফোরামের সক্রিয় একটি সদস্য এবং এই অঞ্চলের জলসীমা সুরক্ষায় ঢাকার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত। 2026 সালে এই সম্মেলনটির মূল সমন্বয়ক ও আয়োজক ছিল যৌথভাবে IOR এর সচিবালয় এবং আয়োজক দেশ হিসেবে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স MEA। বাংলাদেশ IOR এর সক্রিয় অংশীদার হওয়ায় নিয়ম অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো দেশকে নিমন্ত্রণ করে তাহলে নিয়ম অনুযায়ী ওই দেশের প্রতিনিধিকে রিসিভ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে লিয়াজো অফিসার হিসেবে কারো দিল্লি বিমানবন্দরে থাকার কথা ছিল। কিন্তু ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে সেরকম কেউ ছিলেন না। আবার বাংলাদেশের দিল্লি হাই কমিশনের প্রতিনিধিরাও থাকার কথা ছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ডক্টর জাহেদ যে
IOR এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রবিবার সন্ধ্যায় যে তিনি পৌঁছাবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ফোনেও এই বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো স্পষ্ট নাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে ডক্টর জাহিদুর রহমানের পাসপোর্ট ও ভিসা বিষয়। ৩.৫ মাস আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ডক্টর জাহিদুর রহমানকে নিয়োগ করা হয়। সাধারণ নিয়ম অনুযায়ী ভিআইপি প্রোটোকল পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম সপ্তাহে লাল বা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এই পাসপোর্ট ইস্যু করার সময় সবুজ পাসপোর্টের গায়ে ইনভ্যালিড বা অকার্যকর